বন্ধুরা, ডুরান্ড কাপ 2025 জেতার সম্ভাবনা মোহনবাগান আর ইস্টবেঙ্গলের কতটা? এই বছর কি ডুরান্ড জেতার টপ কন্টেন্ডার ইস্টবেঙ্গল? তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের মিডফিল্ড পুরো অ্যানালাইসিস করব যে ইস্টবেঙ্গলের মাঝমাঠটা কীরকম গঠন হয়েছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ডুরান্ড কাপ 2025 কি জিততে পারে মোহনবাগান অথবা ইস্টবেঙ্গল দল? এই বছর কি ইস্টবেঙ্গল টপ কন্টেন্ডার ডুরান্ড কাপ জেতার? তো বলে রাখি যে এই বছর ডুরান্ড কাপে সবথেকে শক্তিশালী দল সেটা নাম হচ্ছে ইস্টবেঙ্গল। কারণ ইস্টবেঙ্গল অলরেডি কিন্তু 5টা ফরেনার ডুরান্ড কাপে রেজিস্টার করে নিয়েছে। আর 6 নম্বর ফরেনার মোহাম্মদ রাশিদ, শুধু কিছু কাজ বাকি আছে, রাশিদকেও কিন্তু ইনক্লুড করে নেবে। অর্থাৎ এই বছর ডুরান্ড কাপ 2025-এ সবথেকে শক্তিশালী মজবুত দল নামাচ্ছে ইস্টবেঙ্গল। 6টা ফরেনার থাকবে, 4টে ফরেনার অ্যাট এ টাইম খেলাবে, সমস্ত ভারতীয় প্লেয়ার। এবং সেকেন্ড টপ কন্টেন্ডার সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট তারা কিন্তু অনেকদিন আগে দিয়েই প্রি সিজন শুরু করে দিয়েছে। নর্থ ইস্টের হেড কোচ জুয়ান পেদ্রো মানালি তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি চেষ্টা করবে ডুরান্ড কাপটাকে ডিফেন্ড করার। এবং এই বছর ডুরান্ড কাপে দ্বিতীয় বেস্ট দলটা নামাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 3 নম্বর কন্টেন্ডার সেটা হবে, যদি মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তাহলে কিন্তু মোহনবাগান টপ 1 কন্টেন্ডারে চলে যাবে। যদি কোয়ার্টার ফাইনাল থেকে, আমি আগেও বলেছি, মোহনবাগান নিজের পুরো সমস্ত 6টা বিদেশি এবং সমস্ত ভারতীয় প্লেয়ার রেজিস্টার করে নেবে। যদি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান পৌঁছায় তাহলে মোহনবাগান কিন্তু টপ কন্টেন্ডার হয়ে যাবে ইস্টবেঙ্গলের সঙ্গে ডুরান্ড কাপ জেতায়। তাই মোহনবাগান যদি কোয়ার্টার ফাইনালের আগে আটকে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল বা নর্থ ইস্টের কিন্তু ডুরান্ড কাপ জেতার সম্ভাবনা প্রচুর। তাই মোহনবাগান যদি একবার কোয়ার্টার ফাইনাল অবধি প্রবেশ করে যায় তাহলে কিন্তু অপোনেন্ট দলের জন্য দুর্ভাগ্য আছে। গ্রুপের 2টো ম্যাচ কিন্তু মোহনবাগান জুনিয়র দল নিয়েই খেলাবে। গ্রুপের 3 নম্বর ম্যাচ সিনিয়র বিদেশি এবং ভারতীয় প্লেয়ার কিন্তু খেলার কথা আছে। যদি মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় তাহলে তো গেল, তাহলে কিন্তু পুরো ডুরান্ড কাপ জমে যাবে। কারণ 4 নম্বর কন্টেন্ডার দল সেটা হচ্ছে জামশেদপুর এফসি। জামশেদপুর তারাও কিন্তু নিজেদের পুরো সিনিয়র দল নামাতে পারে, এরকমটা কিন্তু কথাবার্তা চলছে। তো জামশেদপুরটা শিওর নয়। যদি জামশেদপুর নিজের জুনিয়র দল পাঠায় তাহলে কিন্তু আমি রাখবো ডায়মন্ড হারবার এফসিকে। যেহেতু এই বছর ডুরান্ড কাপে সবথেকে শক্তিশালী দল দুজন নামাচ্ছে, একটা হচ্ছে ইস্টবেঙ্গল আর একটা হচ্ছে নর্থ ইস্ট। এবং যেহেতু দুজনই নিজের আইএসএলের যে মেন টিম সেটাকে ডুরান্ড কাপে খেলাবে শুরু থেকেই, সেই কারণে কিন্তু আমি ডুরান্ড কাপ জেতার টপ কন্টেন্ডার দুজনকে রাখছি। একটা হচ্ছে নর্থ ইস্ট আর একটা হচ্ছে ইস্টবেঙ্গল। এবং যদি মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় তাহলে কিন্তু অবশ্যই টপ কন্টেন্ডারে 1 নম্বরে কিন্তু মোহনবাগান চলে আসবে, যদি কোয়ার্টার ফাইনালে তরুণ টিমরা মিলে মোহনবাগানকে পৌঁছাতে পারে তাহলে। তো আপনার কি মনে হয় এই বছর ডুরান্ড কাপ কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি, ইস্টবেঙ্গল দল এই বছর মিডফিল্ড কত ভালো গঠন করেছে সেটা নিয়ে অ্যানালাইসিস আপনাদেরকে করব। তো বলবো, এই সিজনে ইস্টবেঙ্গল কিন্তু সব থেকে বেশি জোর দিয়েছে মাঝমাঠে। কারণ এই বছর ইস্টবেঙ্গলের মাঝমাঠে 3টে বিদেশি প্লেয়ার আছে, ভারতীয় প্লেয়ার বলতেও ভালো ভালো আছে, জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, মহেশ। অর্থাৎ এই বছর কিন্তু ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ যথেষ্ট ভালো আছে, ব্যালেন্স আছে। যদি ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে ধরি তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ রাশিদ, যে এই বছর ইস্টবেঙ্গল দলের জন্য একটা দুর্দান্ত সই হয়েছে। মোহাম্মদ রাশিদ যার ডিফেন্সিভ কোয়ালিটি দুর্দান্ত, ভালো লং রেঞ্জের শটে গোল করতে পারে। এবং মোহাম্মদ রাশিদের ফিজিক্যালিটি ভালো আছে, 90 মিনিট একই রকম পরিশ্রম করে খেলতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডে আরও একজন আছে জিকসন সিং, তিনিও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে অ্যাজ আ ভারতীয় যথেষ্ট ভালো ইমপ্রেসিভ ফুটবল খেলেন। আরও একজন আছে সৌভিক চক্রবর্তী। সৌভিক চক্রবর্তীও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে ডিস্ট্রাকটিভ ফুটবল, যেটাকে বলে যে অপোনেন্ট দলকে ফাউল করতে ভয় পায় না, কাট খেতে ভয় পায় না, সেরকম ফুটবলটা সৌভিক চক্রবর্তী খেলে। অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডের দিকটা কিন্তু ইস্টবেঙ্গল দলের দারুণ, এতে এক ফুটও সন্দেহ নেই। সব থেকে বেস্ট পজিশনটা ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডের দিকেই। এইবার আসে সেন্ট্রাল মিডফিল্ডারের দিকে। এই বছর ইস্টবেঙ্গল অনেক কটা সেন্ট্রাল মিডফিল্ডার নিয়েছে, তার মধ্যে অন্যতম মিগুয়েল ফিগুয়েরা, যিনি কিন্তু বাংলাদেশ লিগে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আরও এক সেন্ট্রাল মিডফিল্ডার সেটা হচ্ছে সল ক্রিস্পো। সল ক্রিস্পো সেন্ট্রাল মিডফিল্ডার হলেও তার কিন্তু ক্রিয়েটিভিটিটা সামান্য কম, কারণ ক্রিয়েটিভ মিডফিল্ডার নয় অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা, সল ক্রিস্পো দুজনেই। তার পাশে আছে রামসাঙ্গা, নতুন সাইনিং, মার্ক জোতান পুইয়া,
এবং সায়ন ব্যানার্জি। অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ডে যদি ধরি, সেন্ট্রাল মিডফিল্ডেও যথেষ্ট ভালো প্লেয়ার আছে। সেন্ট্রাল মিডফিল্ডার সাধারণত এমন একজন হয় যে ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিংয়েও সাহায্য করতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ারদের কিন্তু ভূমিকা প্রচুর, কারণ যেমন আমরা দেখেছি আনিরুদ্ধ থাপাকে দরকারের ডিফেন্স দরকারের অ্যাট্যাক দুটোতেই সাহায্য করতে পারে, সেটাই সেন্ট্রাল মিডফিল্ডারের কাজ। সেন্ট্রাল মিডফিল্ডারের দিকটাও ইস্টবেঙ্গল দলের দারুণ, তবে ইস্টবেঙ্গল দলের মাঝমাঠে একটাই খামতি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। ইস্টবেঙ্গলের গোটা স্কোয়াড আমি পুরো নাড়িয়ে চাড়িয়ে সমস্ত দেখেছি, কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াডে ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই, মানে যাকে ভরসা করে ইস্টবেঙ্গল খেলা তৈরি করবে। যদি আমি এক্সাম্পল দিই তাহলে মোহনবাগানের লাস্ট সিজন গ্রেগ স্টেওয়ার্ট, হুগো বুমোস, তারপরে বেঙ্গালুরু এফসির লাস্ট সিজন অ্যালবার্টো নোগেরা, ইকার গৌরচেনা। অর্থাৎ একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল দল নিজের দলে রাখতে পারতো। একটা ডিফেন্সিভ মিডফিল্ড মোহাম্মদ রাশিদ ঠিক ছিল, মিগুয়েল ফেগুয়েরা সেন্ট্রাল মিডফিল্ডার ঠিক ছিল, আরও একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার নিতে পারতো সল ক্রিস্পোর বদলে। কারণ ক্রিয়েটিভ মিডফিল্ডারের আর সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যে কিন্তু তফাৎ একটাই, ক্রিয়েটিভ মিডফিল্ডার যত সুন্দর ভিশন যত সুন্দর ক্রিয়েটিভিটি দেখতে পায়, সেন্ট্রাল মিডফিল্ডার সেটা কিন্তু কিছুটা হলেও কম দেখতে পায়। তাই প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার যে নেই ইস্টবেঙ্গল দলে আপাতত, সেটা একটাই কিন্তু ভুগতে পারে ইস্টবেঙ্গল। তবে আমি মনে করছি হয়তো মহেশ সিং নাওরেমকে কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডারে ব্যবহার করতে পারে, তবে মহেশ তিনি কিন্তু প্রপার লেফট উইঙ্গার, ক্রিয়েটিভ মিডফিল্ডে মহেশ কত ভালো পারবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো ইস্টবেঙ্গল দলের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারের পজিশন দুর্দান্ত, এটা কোনো সন্দেহ নেই। তবে ক্রিয়েটিভ মিডফিল্ডের দিকটা সামান্য আমি একটু দুর্বল দেখতে পাচ্ছি। এবং আরও একটা জিনিস বোঝা মুশকিল আছে, যদি ডিফেন্সিভ মিডফিল্ডে 4-2-3-1 ফরমেশনে খেলায়, তাহলে একটা তো বিদেশি ডিফেন্ডার সেন্টার ব্যাকে চলে গেল কেভিন সিপলি, আর একটা হচ্ছে আপনার বিদেশি স্ট্রাইকার, সেটা চলে গেল ডিভান টাকস বা আহাদাত, আর বেঁচে রইবে দুটো বিদেশি। সেই দুটো বিদেশি কে হবে? যদি মোহাম্মদ রাশিদকে খেলায় তাহলে সল ক্রিস্পো বসবে, মিগুয়েল ফেগুয়েরাকে খেলালে সল ক্রিস্পো বসবে। যদি মোহাম্মদ রাশিদ আর আপনার জিকসন সিং দুজনে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, তাহলে কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডে একটাই মাত্র প্লেয়ার পাবে তারা, সেটা হয়তো মিগুয়েল ফিগুয়েরা খেলবে, সেক্ষেত্রে কিন্তু মহেশ সুযোগ পাবে না প্লেইং ইলেভেনে। আর যদি একটাই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলায় মোহাম্মদ রাশিদ, সেক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা তার পাশে মহেশকে কিন্তু ইউজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পুরোপুরি ডিপেন্ড করবে মোহাম্মদ রাশিদের ওপরে। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ পুরো ব্যালেন্সড, কিন্তু একটু খামতি, সেটা হচ্ছে একটা প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার। তবে এটা কিন্তু অস্কার ব্রুজনেরই কাজ, ক্রিয়েটিভ মিডফিল্ডে কাকে বসাবে সেটার। তো ক্রিয়েটিভ মিডফিল্ডে পুরোপুরি তিনি যদি মিগুয়েল ফিগুয়েরার উপর ভরসা করেন, এবং তিনি যেহেতু মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে এর আগে কাজ করেছেন, তাই এবং দেখার বিষয় আছে যে অস্কারের প্ল্যানটা কি, কারণ প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার ছাড়া খেলতে নামছে, মাঝখান দিয়ে কতটা ক্রিয়েটিভিটি হবে সেন্ট্রাল চ্যানেল বরাবর সেটাও দেখার বিষয় আছে। এবং ইস্টবেঙ্গল দলের কিন্তু সাবস্টিটিউশনে ভালো ভালো প্লেয়ার আছে যাদের মাঝমাঠে অনায়াসে নামাতে পারে অস্কার ব্রুজন। যেমন ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই জিকসন সিং, আপনার সৌভিক আছে, সেন্ট্রাল মিডফিল্ডে মার্গ আছে, আপনার সোল ক্রিস্পো আছে যাদের সাবস্টিটিউশনে নামাতে পারে। তো ওভারঅল যদি বলি মাঝমাঠ ইস্টবেঙ্গল দলের কিন্তু এই সিজনে যথেষ্ট ব্যালেন্সড, কিন্তু ওই একটাই খামতি ক্রিয়েটিভ মিডফিল্ডার। তো দেখা যাক কীরকম পরিকল্পনায় দল নামায় অস্কার ব্রুজো, সেটাই দেখার বিষয় আছে। তো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল দলের মাঝমাঠে বছর কত ভালো গঠন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের উত্তরাঞ্চল সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।